মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে এমন কিছু নাম ছিল যেগুলো বন্দুকের শব্দ ছাড়াই আতঙ্ক ছড়িয়ে দিত। হুসেন শেখ ছিলেন তাদেরই মধ্যে একজন, যার সিগনেচার অস্ত্র ছিল একটি সাধারণ খুন, অথচ যার সাহস গিয়ে ঠেকেছিল দাউদ ইব্রাহিম আর ডি কোম্পানির মতো সাম্রাজ্যের সামনে। বন্দুকের যুগে দাঁড়িয়ে সে ব্লেড বা উস্ত্রায় বিশ্বাস করত, আর ক্ষমতার কাছে কখনো মাথা নিচু করেনি। তার জীবনের গতিপথ বদলে যায় স্বপ্না দিদিকে ভালোবেসে। সেই ভালোবাসায় তাকে ঠেলে দেয় দাউদ ও ডি কোম্পানির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে। একজন মানুষের জন্য পুরো আন্ডারওয়ার্ল্ড শাসনের মুখোমুখি হওয়া। এই গল্প শুধু অপরাধের নয়, এটা বিশ্বাস, প্রতিশোধ আর অসম্ভব প্রেমের। এই গল্প আন্ডারওয়ার্ল্ডের রোমিওর। মুম্বাইয়ের অপরাধ জগৎ নিজেই যার নাম দিয়েছিল হুসেন উস্তারা। মুম্বাইয়ের খড়কুটো গলি থেকে জন্ম এই হুসেন শেখের। ফুটপাত, বস্তি আর অনিশ্চিত জীবনের ভিড়ে বড় হওয়া এই ছেলেটির সামনে তখন দুটোই পথ, নীরবে হারিয়ে যাওয়া কিংবা শক্তভাবে টিকে থাকা। সংবাদ সূত্র ও আন্ডারওয়ার্ল্ডের আখ্যান অনুযায়ী হুসেন দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলেন। ছোট বয়স থেকেই গ্যাং ফাইট, স্থানীয় মারামারি এবং প্রোটেকশন র্যাকেটের সাথে যুক্ত হয়ে তিনি এই পথের সব নিয়মই শিখে ফেলেন। এই জগতে শক্তি মানে নিরাপত্তা আর ভয় মানেই কর্তৃত্ব। ধীরে ধীরে হোসেন শুধু একজন রাস্তার ছেলে হয়েই থাকলেন না, তিনি হয়ে ওঠেন আন্ডারওয়ার্ল্ডের জন্য ব্যবহারযোগ্য এক মুখ, ঠান্ডা মাথার, নির্ভুল এবং বিপজ্জনক। হুসেন শেখের জীবনে উস্তারা নামটা কোনো পরিকল্পিত ব্র্যান্ডিং কিংবা ছদ্মনাম ছিল না। নিউজ রিপোর্ট ও আন্ডারওয়ার্ল্ড সূত্র অনুযায়ী এইটা এসেছিল এক ভয়ঙ্কর বাস্তব ঘটনার পর। 80-র দশকের মাঝামাঝি মুম্বাইয়ের এক গলির মারামারিতে হুসেন জড়িয়ে পড়েন এমন এক সংঘর্ষে যেখানে বাঁচা মরার প্রশ্ন দাঁড়িয়ে যায়। সেই মুহূর্তে আগ্নেয়াস্ত্র নয়, তার হাতে ছিল একটা সাধারণ রেজার ব্লেড, যাকে স্থানীয় ভাষায় বলা হতো উস্তারা, আর সেটা দিয়েই সে বাজিমাত করে, দুভাগ করে দেয় শত্রুর গলার নলি। ঘটনার বিবরণ অনুযায়ী আঘাতটি ছিল অস্বাভাবিক রকমের নিখুঁত, মারাত্মক হলেও সেটি ছিল হিসাব করা, নিয়ন্ত্রিত। এমনটাই পরে দাবি করেন পরের চিকিৎসকদের এক অংশ। আঘাতের ধরন দেখে তারা নাকি বিস্ময় প্রকাশ করেছিলেন, কারণ সেটি কোনো এলোমেলো কোপ নয়, বরং শরীরের দুর্বল জায়গা সম্পর্কে স্পষ্ট ধারণার ইঙ্গিত দিচ্ছিল। এই ঘটনায় হোসেনের পরিচয় বদলে দিল। এরপর থেকেই আন্ডারওয়ার্ল্ডে তার নাম ছড়িয়ে পড়ে উস্তারা হিসেবে। নামটা ধীরে ধীরে শুধু একটা অস্ত্রের পরিচয় থাকেনি, হয়ে ওঠে ভয়, দক্ষতা ও কাজ থেকে আঘাত করার প্রতীক। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই নামের পিছনে কোনো সিনেমাটিক অতিরঞ্জন নেই। মিডিয়া বিশ্লেষণ বলছে উস্তারা ছিল বাস্তব এক ঘটনার ফল, যা হুসেন শেখকে সাধারণ এক রাস্তার ছেলে থেকে আলাদা করে দেয় এবং তাকে আন্ডারওয়ার্ল্ডের মানচিত্রে স্থায়ীভাবে চিহ্নিত করে। 80 ও 90-এর দশকে মুম্বাই ছিল কার্যত আন্ডারওয়ার্ল্ডের ছায়া শাসনে ঢাকা একটা শহর। সেই সময় সবচেয়ে প্রভাবশালী শক্তি ছিল দাউদ ইব্রাহিম ও তার ডি কোম্পানি। স্মাগলিং, কন্ট্যাক্ট কিলিং, রিয়েল এস্টেট, বলিউড ফান্ডিং, সবকিছুর মধ্যেই ডি কোম্পানির স্পষ্ট ছাপ ছিল। ছোট বড় প্রায় সব গ্যাংই তখন কোনো না কোনোভাবে দাউদের ছাতার নিচে কাজ করত, নিরাপত্তা, টাকা আর বেঁচে থাকার নিশ্চয়তার বদলে অনুগত্য। এটাই ছিল তাদের চুক্তি। ঠিক এই জায়গাতেই হুসেন উস্তারা আলাদা হয়ে ওঠে। নিউজ ও আন্ডারওয়ার্ল্ডের পর্যবেক্ষকদের মতে উস্তারা কখনোই নিজেকে কোনো সিস্টেমের ভিতরে ঢুকতে দেয়নি। সে ছিল কন্ট্যাক্ট কিলার, কিন্তু কর্পোরেট আন্ডারওয়ার্ল্ডের কর্মচারী নয়। তার কাজের ধরন ছিল একদম অন্যরকম। কুইক ডিসিশন, নিখুঁত পরিকল্পনা আর ঠান্ডা মাথার এক্সিকিউশন। কোনো হইচই নয়, কোনো মেসেজ ছাড়া নয়, কাজ করে জাস্ট হাওয়ায় মিলিয়ে যাওয়া। তার সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য ছিল অস্ত্র বাছাই ও অ্যাপ্রোচ। যখন চারপাশে বন্দুকের দাপট, তখন উস্তারা কাজ থেকে আঘাতে বিশ্বাস করত। খুর বা ব্লেড নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই কাজ শেষ করা। এটা শুধু সাহস নয়, বরং ভয়ঙ্কর দক্ষতার দাবি রাখে। এই স্টাইলই তাকে আন্ডারওয়ার্ল্ডে এক ধরনের স্পেশালিস্ট বানিয়েছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা ছিল তার স্বাধীনতা। দাউদ ইব্রাহিমের শক্তিশালী নেটওয়ার্কের সামনেও উস্তারা নিজের ডিসিশন নিজেই নিত। সে কারো অধীনে নিয়মিত কাজ করত না, কোনো গ্যাংয়ের স্থায়ী সদস্য ছিল না। প্রয়োজন হলে কাজ নিত, আবার না হলে সরাসরি প্রত্যাখ্যান করত। এই মানসিকতায় তাকে বিপজ্জনক করে তোলে, কারণ স্বাধীন খেলোয়াড়কে নিয়ন্ত্রণ করা যায় না।
হুসেন উস্ত্রার জীবনের মোড় সম্পূর্ণ বদলে যায় যখন তার জীবনে আসে জনৈক স্বপ্না দিদি। স্বপ্না দিদির আসল নাম আশরাফ খান, মুম্বাইয়ের একজন সাধারণ মহিলা যার জীবন এক ভয়ঙ্কর মোড়ে ঘুরে গিয়েছিল যখন তার স্বামী মেহবুব খানকে 1980-90-এর সময় দাউদ ইব্রাহিমের লোকেরা হত্যা করে। সূত্র ও তথ্যভিত্তিক প্রতিবেদনে উঠে আসে মেহবুবকে পরিকল্পিত করে একটি শুট আউটের মধ্যে ফাঁসিয়ে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছিল, যাতে ঘটনাটিকে সাধারণ গ্যাং সংঘর্ষ বলে চালানো যায়। ঘটনার পর আশরাফ খান জানতে পারেন এই ঘটনার পিছনে দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কের হাত আছে। স্বামীর রক্তাক্ত মৃত্যুর সেই খবরেই আশরাফের জীবনে এক চূড়ান্ত ভাঙন আনে। শোক তখন আর নিঃশব্দ থাকেনি, তা ধীরে ধীরে রূপ নেয় প্রতিশোধের অদম্য আগুনে, যা তাকে সাধারণ এক গৃহবধূ থেকে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বিপজ্জনক নামগুলোর একটিতে পরিণত করে। শোক আর রাগের প্রভাবে আশরাফ নিজের পরিচয় বদলে স্বপ্না রাখেন। তার স্বপ্ন ছিল দাউদ ইব্রাহিমকে অপসারণ করা। এই দগ্ধ প্রতিশোধ স্পৃহায় তাকে ঠেলে দেয় মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার পথে। ক্ষমতা, ভয় আর রক্তের এই জগতে পা রেখেই আশরাফ খান বুঝে যান যে একা একা এই যুদ্ধ জেতা সম্ভব নয়। তখন তার খোঁজ পড়ে এমন একজন মানুষের, যিনি দাউদ ইব্রাহিমের সাম্রাজ্যের প্রতি ঠিক ততটাই অনমনীয় ও ক্ষুব্ধ। আন্ডারওয়ার্ল্ডের ভিতরেই যার নাম উচ্চারিত হতো ফিসফিস করে, হুসেন উস্তারা। উস্তারা প্রথমে স্বপ্না দিদির অভিপ্রায়টা শুনে হাসলেও স্বপ্নার দৃঢ় মনোভাব দেখেই তাকে ফায়ারিং, অস্ত্র ব্যবহার এবং মার্শাল আর্টে প্রশিক্ষণ দিতে শুরু করেন। স্বপ্না প্রতিদিন তার ঘরে আসতো গুলি চালানো, ব্লেড হ্যান্ডেল করা, হাতাহাতি সব শেখার জন্য। উস্তারা তাকে মোটরসাইকেল চালানো শেখায়, শুধু চালানো নয় বরং কিভাবে দ্রুত গতিতে ভিড় কেটে বেরোতে হয়, কখন গতি বাড়াতে হবে আর কখন নিঃশব্দে মিলিয়ে যেতে হবে, যাতে প্রয়োজনে সে আক্রমণ করেও নিরাপদে পালিয়ে যেতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে ধীরে ধীরে স্বপ্না শুধুই একজন শিষ্য হয়ে থাকেনি, সে নিজেই হয়ে ওঠে এক দক্ষ আন্ডারওয়ার্ল্ড অপারেটর। দুজনের সম্পর্ক তখন কেবল ব্যক্তিগত সহযোগিতায় সীমাবদ্ধ ছিল না, তারা লক্ষ্য স্থির করেছিল দাউদ ইব্রাহিমের পুরো নেটওয়ার্ককে ভিতর থেকে নড়বড় করে দেওয়ার। খুন বা কাউকে ধরিয়ে দেওয়াই তাদের একমাত্র কৌশল ছিল না। দাউদের সঙ্গে যুক্ত অবৈধ ডান্স বার, জুয়া আড্ডা ও ছায়া ব্যবসার তথ্য সংগ্রহ করে তারা সেগুলো পুলিশের ক্রাইম ব্রাঞ্চে পৌঁছে দিত, যাতে তার অপারেশনগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। স্বপ্না ধীরে ধীরে নিজের চারপাশে ছোট কিন্তু এফেক্টিভ কমিউনিটি টেকটিক্যাল টিম গড়ে তোলেন। এই দলে ছিল যুবক সমাজের প্রান্তিক কিছু মানুষ, যাদের অনেকেই দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে তার মতোই ক্ষোভ পুষে রেখেছিল। তারা একসাথে অস্ত্রের যোগান, তথ্য সংগ্রহ এবং দাউদ ইব্রাহিমের মাদক ও হাতিয়ার সরবরাহের রুট ভেঙে দেওয়ার পরিকল্পনা করত। সবচেয়ে সাহসী পরিকল্পনাগুলোর একটি ছিল শারজায় একটি ম্যাচে দাউদকে প্রকাশ্যে হত্যার ছক, যেখানে স্বপ্না এবং উস্তারা মিলে দাউদকে জনসংগমের ভিতরে আঘাত করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আগেভাগেই খবর ফাঁস হয়ে যাওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। তাদের সম্পর্ক কেবল গুরু শিষ্যে সীমাবদ্ধ ছিল না, দুজনের মধ্যে গড়ে উঠেছিল গভীর অনুভূতি। তবে 1991 সালে এক ভয়ঙ্কর ঘটনার পর সেই সম্পর্ক ভেঙে পড়ে। চরম সংকটে স্বপ্না উস্তারের কাছে আশ্রয় চাইলে তার অনুপযুক্ত আচরণ বিশ্বাস ভেঙে দেয় এবং স্বপ্না চিরতরে সেই সম্পর্ক ছিন্ন করেন। তবু তার যুদ্ধ থামেনি। 1994 সালে দাউদের লোকেরা মুম্বাইয়ের নিজের বাড়িতে স্বপ্নাকে নির্মমভাবে 22 বার কুপিয়ে হত্যা করে, আর সেখানেই শেষ হয়ে যায় তার প্রতিশোধের স্বপ্ন। তাই এই গল্প নিছক খুনের নয়, এটা ছিল প্রতিশোধ, রণকৌশল ও আন্ডারওয়ার্ল্ডের নিয়মে বাঁধা এক নারীর অপ্রতিসম এক লড়াই। 90 দশকে ঘটে যাওয়া এই ঘটনা হয়তো অনেকের বিস্মৃতিতে চলে গেছে, তবে এই ঘটনা আবার সামনে এসছে বলিউডের একটা রিসেন্ট অ্যাকশন থ্রিলার ও রোমিওকে ঘিরে। সিনেমাটির বিশাল হাইপের মাঝেই হুসেন উস্তারার কন্যা সানোবার শেখ প্রযোজক ও নির্মাতাদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি দাবি করেছেন যে ছবিটির কেন্দ্রীয় চরিত্রটি তার বাবার জীবনের উপরে ভিত্তি করে, কিন্তু পরিবারের অনুমতি ছাড়া সেটা তৈরি করা হচ্ছে। সানোবার দাবি, ট্রেলার ও অন্যান্য প্রচারণায় চরিত্রের লুক, স্টাইল ও নাম এমনভাবে ব্যবহার করা হয়েছে যে এটি পরিবারের সুনাম ও মান সম্মানকে ক্ষুণ্ণ করছে। তিনি 2 কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে নেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছেন এবং সিনেমাটি যাতে মুক্তি না পায় সেই আবেদনও রেখেছেন। সানোবার একজন আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে বলেছে, যদি কোনো ব্যক্তির জীবনের উপর ভিত্তি করে গল্প বানানো হয় তাহলে পরিবারের অনুমতি নেওয়া উচিত।
আর তা না হলে অবৈধ ও মনস্তাত্ত্বিক ও সামাজিক ক্ষতি হতে পারে। বিশেষত যখন চরিত্রটিকে নেতিবাচকভাবে দেখানো হচ্ছে, তাকে উল্লেখ করা হচ্ছে গ্যাংস্টার বা নটনাল ফিগার হিসেবে। অন্যদিকে নির্মাতা ও প্রযোজকরা এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ও রোমিও পুরোপুরি একটি ফিকশনাল গল্প, যদিও এটিতে কিছু ট্রু ইভেন্টস থেকে ইন্সপায়ার্ড এলিমেন্ট থাকতে পারে। এখন ও রোমিওকে শুধুমাত্র একটি সিনেমার ট্রেলার থেকে বিরোধের গল্পে পরিণত করেছে, যেখানে রিয়েল লাইফ ও ফিকশনাল গল্পের সীমানা এবং ব্যক্তিগত মর্যাদা বনাম সৃজনশীল স্বাধীনতা দুয়ের মধ্যে বিবাদ উঠেছে। 1990-এর শেষ দিকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের রেখাগুলো প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। ঠিক সেই টালমাটাল সময়েই 1998 সালের 11ই সেপ্টেম্বর হুসেন উস্তারা শেখ একটি তথাকথিত গ্যাং সংঘর্ষে নিহত হন। পরিবারের দাবি এবং কিছু বিশ্লেষকদের মত অনুযায়ী এটি ছিল আসলে দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির ঘনিষ্ঠ সহযোগীদের সাজানো হামলা। কারণ উস্তারা স্বাধীনভাবে কাজ করত এবং ডি কোম্পানির বিরুদ্ধে তার নড়াচড়া আন্ডারওয়ার্ল্ডের স্থিতিবস্থাকে বিপন্ন করে তুলেছিল। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়নি বিতর্ক। হুসেন উস্তারা কি সত্যি এক কিলার ছিলেন, না ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো বিপজ্জনক এক স্বাধীন খেলোয়াড়? এই দ্বিধাই আজও তার লিগ্যাসিকে ঘিরে ধরে রেখেছে। এই এপিসোড সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান।